কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের আহ, আলোচনার বিষয় আপনারা টাইটেল দেখেই হয়তোবা বুঝতে পারতেছেন। সেটা হলো নদীর শাসন বা নদী নিয়ন্ত্রণ, রিভার কন্ট্রোলিং যেটাকে বলা হয়, সে বিষয়টা নিয়ে আলাপ করব। নদী আসলে আমরা দেখি যে আমাদের চারপাশে অনেক নদী বহমান। বাংলাদেশ আসলে অনেক বিভিন্ন দিক থেকে নদীমাতৃক দেশ বলি আমরা। অনেক নদীর অবস্থান, কারণ হলো আমাদের ভৌগোলিক কারণে। আমরা আসলে আমাদের দেশটা সেডিমেন্টারি পলি দ্বারা তৈরি, মানে বিভিন্ন সময় নদী আমাদেরকে এই বদ্বীপটাকে গঠন করতে সাহায্য করছে। তো নদীটা থাকাটাই স্বাভাবিক আমাদের দেশে। তবে আমরা যেহেতু নদীর সাথেই বসবাস করি, নদীকে সাথে নিয়েই বসবাস করি, সেক্ষেত্রে নদী আমাদের বিভিন্ন সময় উপকার করে, আবার বিভিন্ন সময় নদীর মাধ্যমে আমরা অপকৃত হই। অপকারের বিষয়টা যদি আমরা কন্ট্রোল করতে চাই, তাহলে আসলে আমাদের জন্য খুবই ভালো হতো। কিন্তু বিভিন্ন সময় ইঞ্জিনিয়াররা বিভিন্নভাবে নদীকে কন্ট্রোল করার চেষ্টা করছে। বাংলাদেশে নয় শুধু, আহ, বিশ্বের বিভিন্ন দেশে নদীকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে। যেমন অস্থির নদীগুলোর মধ্যে একটা হলো আপনার মিসিসিপি বলে, আহ, যেটা আমেরিকার লুইজিয়ানাতে। আপনার আহ, ব্রাজিলে একটা আছে অ্যামাজন, বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনা। তো যমুনা এর যদি বিশেষ করে অনেক বড় একটা নদী বাংলাদেশে, সে বিশাল পথ অতিক্রম করে আসছে পদ্মার সাথে অ্যাটাচড হয়ে। সে পদ্মা, তবে পদ্মা অনেক খরস্রোতা নদী এখন বর্তমানে বলা চলে। তো এই সময়ের সাথে সাথে নদী আমাদেরকে যেমন অনেক কিছু দিয়েছে, নদী আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছে। সেটাকে আমরা আসলে কিভাবে কন্ট্রোল করতে পারি, সেটা আজকে যে বিষয়টা জানবো। আসলে কন্ট্রোল করতে পারলে তো আমাদের অনেক ভালো হয়। যদি আমরা চিন্তা করি খুবই লেম্যানের মতো করে, যদি হয় যে নদীর দুই পাড় যদি শান বাঁধানো পুকুরের মতো যেরকম পাকা করে দেওয়া যেত, তাহলে হয়তো বা আর কোনো সময় ভাঙতো না নদী। কিন্তু বিষয়টা কি তাই? মানে নদীর পাড় যদি আমরা পাকা করে দেই বা কনক্রিট দিয়ে লেয়ার তৈরি করে দিই নদীর পাড়টাতে, তাহলে কি আর নদী ভাঙবে না এরকম, নাকি অন্য কিছু? বিভিন্ন সময় ইঞ্জিনিয়াররা বিভিন্নভাবে এটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, বাট পারে নাই। কেননা নদী তার গতি পথ চেঞ্জ করবেই। পানি যেমন ইনকম্প্রেসিবল জিনিস, নদীও ইনকন্ট্রোলেবল জিনিস। বিকজ অফ নদীর বিভিন্ন ফ্যাক্টরের কারণে আমাদের দেশে তার গতিপথ চেঞ্জ করছে। আমি আপনাদেরকে কিছু ছবিতে দেখাচ্ছি যে নদী গতিপথ চেঞ্জ করে আগের কি ধরনের পরিস্থিতি ছিল, কি রুটে ছিল, এখন কোন রুটে আসছে। তো এই রুটগুলা একটা তার দাগ রেখে যায়। ইউ শেপ বা অর্ধচন্দ্রাকার এই শেপের কিছু দাগ রেখে যায়, যেটাকে আমরা অনেক সময় বিল আকারে চিনি বা বিভিন্ন ঝিল আকারে চেনা হয়। তো এই স্বভাবের কারণে নদী আসলে স্থির নয়। এই অস্থিরতার প্রবণতাটাকে আসলে বলা হয় হলো ফ্লুভিয়াল জিওমরফোলজি। তো নদীকে কিভাবে আসলে কন্ট্রোল করব, এই বিষয়টা আসলে আমাদের ইঞ্জিনিয়াররা বহুবার চেষ্টা করা হয়েছে। তো বাঁধ নির্মাণ করছে, লেভি নির্মাণ করছে, ক্যানেল দিয়ে ডাইভার্ট করার চেষ্টা করছে, বাট আসলে এতে কোনো লাভ হয়নি। পানি তো অপ্রতিরোধ্য জিনিস। পানির আসলে আপনাদেরকে একটু আমি আহ, শক্তিটার বিষয়ে বলি। পানি এমন চলমান পানি যদি হয়, মানে 1 ঘনমিটার প্রবাহিত মানে ফ্লোয়েবল ফ্লুইড বা ওয়াটার যদি থাকে, সেটা 1 টন ওজনের সমান হয়। আর এর ব্যাগের কারণে আপনার যে কোনো ধরনের কনক্রিট ভেঙে যেতে পারে, সে ভেঙে নিয়ে যেতে পারে। এতটা ফোর্সে যদি একটা পানি একটা ফোর্স হিট করে, তাহলে আপনার কনক্রিট তো থাকবেই না। সেখানে আমরা যে কনক্রিট দিয়ে বাধাই করে দেওয়ার যে বিষয়টা, এই বিষয়টা আসলে হয় না। আমরা অনেক দুঃখিত হই যখন শুনি যে অনেকেরই আমাদের বাড়িঘর ভেঙে নিয়ে যায় বিভিন্ন দিকে। আসলে নদীর ইয়ে হইলে এক পাশ একুল ভাঙে তো অকুল গড়ে, এরকমই যাবে। এটা প্রাকৃতিক বিষয়। এখানে আসলে আমাদের হস্তক্ষেপ করাটা হিতে আরো বিপরীত হয়। আমি হিতে বিপরীত হয় আসলে যেটা বলবো যে মানুষই আসলে নদীর আহ, আমাদের এই ঝুঁকিগুলো বাড়িয়েছে যুগে যুগে। আমরা আসলে কন্ট্রোল করতে যে বাড়িয়েছে বা আমাদের চলাচলের কারণেই বেড়ে বেড়ে গেছে।
যেমন আপনারা যদি খেয়াল করেন, আমি আপনাদেরকে ছবিতে দেখাবো। আহ, যমুনা নদীর উপর দিয়ে আমরা যখন এই তো রিসেন্ট কয়েক দশক আগে যে নদীর উপর দিয়ে যে যমুনা ব্রিজ তৈরি করা হয়েছে, যমুনা ব্রিজের যে তৈরি করার কারণে কয়েকশো কিলোমিটার পিছনে আপনার পলি জমে আহ, নদী গতিপথ বন্ধ হয়ে গেছে। নদীর এখন ফ্লোটা বন্ধ হয়ে গেছে, সেডিমেন্ট জমা হয়ে গেছে। নদীর ফ্লাড লেভেল বেড়ে বিভিন্ন গ্রাম শহর উপশহরের ভিতরে ঢুকে পড়ছে। এখন আর নদীর তলদেশে পানি থাকে না, নদী উপচায় যখন ফ্লাড হয় তখন নদী উপচায় দুই পাশের জনপদ দখল করে নেয়। বন্যার সময় আমাদের জনসাধারণের অনেক ক্ষতি হয়। একটা জনসাধারণের ভালোর জন্য আরো কিছু ক্ষতি হয়ে গেল, মানে দ্যাট মিনস আপনি এটাকে চাইলেও কন্ট্রোল করতে পারবেন না। নেক্সট হলো আমাদের যে পদ্মা সেতু এখন করা হয়েছে, যদিও অনেক রিসার্চ করা হয়েছে, কিন্তু এইসব রিসার্চ আসলে খুবই অপ্রতুল। কারণ আপনার বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থে জলাঞ্জলি দিতেই হবে। তো রিসেন্ট ইয়ারে আপনি দেখবেন এত বছর ভাঙে নাই, শরীয়তপুরের নড়িয়াতে খুব ভাঙনের প্রকোপ দেখা যায়। বিভিন্ন এক্সপার্টিজরা বলে যে এটা আসলে পদ্মা সেতুর যে পিয়ার গুলা আছে, এই পিয়ার গুলার কারণেই আপনার নদীর গতিপথ চেঞ্জ হয়ে যেয়ে নড়িয়া অংশটা ভেঙে নিয়ে যাচ্ছে, প্রতি বছরে ভাঙতেছে। তো আসলে আমরাই নিজেরা এই ঝুঁকিগুলো বাড়াইছি। তো নতুন করে কিভাবে চিন্তা করতে পারি যে এই নদীর গতিপথ কিভাবে আমরা আসলে নিয়ন্ত্রণ না করে তার সহাবস্থানে কিভাবে থাকা যায়। কেননা প্রাকৃতিক বিষয়গুলোকে আমরা আসলে কোনো সময় কন্ট্রোল না করে যদি তার সাথে সহাবস্থান করতে পারি, অথবা আমাদের জন্য মঙ্গল হয়ে যাবে। তো এখনকার আজকের অনেক প্রকৌশলী বা আমাদের নগর পরিকল্পনাবিদরা বিভিন্ন আহ, ভাবে এই চেষ্টা করছে আসলে নদীকে কিভাবে অবকাঠামোগুলা কিভাবে আমাদের এই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করা যায়। দেখা যায় কিছু কিছু স্ট্রাকচার তৈরি করতেছে, যেই স্ট্রাকচার ডুবে গেলেও কোনো সমস্যা নেই, বা অতিরিক্ত বন্যার পানিতেও প্রবলেম না হয় না। অনেক সময় অনেকে টানেলিং এর চিন্তা করতেছে, যদিও অনেক কস্টলি। বা কেবল ব্রিজ দিয়ে চিন্তা করতেছে, যেখানে দেখা যায় অনেকগুলো পিয়ারের প্রয়োজন হয় না, বা খুঁটির প্রয়োজন হয় না ব্রিজ নিয়ে যাওয়ার জন্য। এগুলো ব্রিজের ক্ষেত্রে চিন্তা ভাবনা করতেছে। আবার নদীর বিভিন্ন অংশের গতিপথ নিয়ে দীর্ঘ রিসার্চ চলতেছে। তো আফটার অল হলো আপনার নদীকে আমরা আসলে একটা বস্তু না চিন্তা করে একটা জীবন্ত জিনিস, লাইভ বলতে পারেন। জীবন্ত জিনিস, সময় জলবায়ু প্রভৃতির প্রভাবে গঠিত হয় এই নদী। এবং আমাদের নদী আমরা যদি প্রভাবিত করি তার পথে নির্দেশ তাদের যদি অ্যালাইনমেন্টে আমরা যদি চলতে পারি, তাহলে আসলে আমাদের জন্য খুবই মঙ্গলকর বিষয়। এর বাইরে কিছুই আসলে আপাতত করার নাই। তবে রিসার্চ অনেক ভাবেই চলতেছে, কিভাবে আসলে এই নদীকে আমরা আসলে আমাদের অপকারের চেয়ে উপকারে বেশি লাগাইতে পারি। সে সেই জন্যই আমাদের হয়তো বা আগামী দিনে আরো ভালো ভালো টেকনোলজি আসবে। সেই সময় পর্যন্ত আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে। তো আপনারা আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর বেল আইকনটি আপনারা উম, চেপে দিবেন। লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার ভিডিওটি। আর আপনাদের যদি কোনো জানার কিছু থাকে, সেক্ষেত্রে আপনারা আমার কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা আমাকে মেল করতে পারেন। আসসালামু আলাইকুম।